বিজেপি পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক একটা কি বলবো আধিপত্য প্রতিষ্ঠার দিকে যাচ্ছে এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। ৮০ বা ৯০% ক্ষেত্রে জনমত সমীক্ষা মিলে যায়। এই জন্য আমাদের সবাই পলিটিক্যাল সায়েন্টিস্ট হয়ে গেলে আমরা কি ভিক্ষে করবো না? ভারতীয় জনতা পার্টি ডেফিনেটলি ৩০টার কাছাকাছি আসন পেতে চলেছে, একটা দুটো বেশি কিংবা একটা দুটো কম। তৃণমূল ১৩টা পেতে চলেছে, একটা দুটো বেশি বা একটা দুটো কম। কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা খুব কম, যদি পায় এক আধটা। সিপিএম এর পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদি কপাল জোরে থাকে একটা আসন পেতে পারে। আদারওয়াইজ ওদের শূন্য পাওয়ার সম্ভাবনাই বেশি। দাদা, দীর্ঘ ১.৫ মাসের ভোট যুদ্ধের লড়াই অবশেষে সমাপ্ত হলো বলা চলে, এখন ফলাফলের অপেক্ষা। কিন্তু এই যে সপ্তম দফার ভোট পর্ব শেষ হতেই সামনে আসছে একের পর এক সমীক্ষা, এবং সেই সব সমীক্ষা অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এ রাজ্যের সব থেকে বড় দল হতে চলেছে বিজেপি। কি বলবেন? অধিকাংশ কেন, সব সমীক্ষাতেই দেখাচ্ছে। কোথাও তো কিছু দেখায়নি যে তৃণমূল বিপুলভাবে জিতে। কোথায় দেখিয়েছে? একটা ওই ইউটিউব বাংলা চ্যানেল কি হানফান না কি সব, ওরা একটু তৃণমূলকে এগিয়ে রেখেছে। আর একটি টেলিভিশন চ্যানেল, গতকাল আমি নিজে উপস্থিত ছিলাম, ওরা নাকি ১ কোটি লোককে দিয়ে জনমত সমীক্ষা করিয়েছিল। তারপর দেখালো তৃণমূল কংগ্রেস ২৪, বিজেপি ১৭। আমি তখনই উপস্থিত ছিলাম, এগুলো কী করে এই জনমত সমীক্ষা করলো, এগুলো একদম ঠিক নয়। পরে যখন আমি ফিরে এলাম শুনলাম ওরা নাকি চেঞ্জ করে দিয়েছে। ওরা ২১টা দেখাচ্ছে বিজেপিকে, ২০টা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। সুতরাং সমস্ত জনমত সমীক্ষক গোষ্ঠী তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আর তবে একটা কথা বলি, এগুলো কিন্তু বেসিক্যালি জনমত সমীক্ষা, এটা অনেকটা ওয়েদার ফোরকাস্টের মতো। ওয়েদার ফোরকাস্ট পুরো মিলবেই কোনো কথা নেই, তবে অধিকাংশ ক্ষেত্রে তো ওয়েদার ফোরকাস্ট মেলে। যদি বলে যে ব্যাপক ঝড় আসছে, সেই ঝড়টা অনেক সময় দিক পরিবর্তন করে বাংলাদেশ চলে যেতে পারে, কিন্তু ঝড়টা তো আসে, ঝড়টা তো আর মিথ্যে হয়ে যায় না। প্রবল বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টির পরিমাণটা কমতে পারে, কিন্তু বৃষ্টিটা তো আর মিথ্যে হয়ে যায় না। বা অনেক সময় হয়তো মেঘ বৃষ্টি হলো না, এটাও হতে পারে। ফলে ওয়েদার ফোরকাস্ট যেরকম সায়েন্স, এটাও একটা সায়েন্স, কিন্তু এইবারে 100% মিলবে তার কোনো কথা নেই। প্লাস আরেকটা কথা, সেটা হচ্ছে এটা যদি মিলে যায় তাহলে ভোটের দরকারটা কি? তাহলে তো ভোট না করলেও চলে। তাই এগুলোকে সেভাবেই নেওয়া উচিত। তবে আমি যেহেতু নিজে রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টা বহুদিন ধরে পড়িয়েছি, প্রায় ৩৬-৩৭ বছর অধ্যাপনা করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, এবং বহুদিন ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বা এখন ইউটিউব চ্যানেলে আমি জনমত সমীক্ষা বা মানে কি বলবো রাজনীতি পর্যালোচনা, ভারতীয় রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি করেছি। আমার দেখে কোথাও মনে হচ্ছে যে জনমত সমীক্ষাটা খুব ভুল নয়। ট্রেন্ডটা বোঝা গেছে যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। সিট কখনো একটা বেশি হতে পারে, কম হতে পারে, ২-৩টে বেশি ২-৩টে কম হয়ে যেতে পারে, কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক একটা কি বলবো আধিপত্য প্রতিষ্ঠার দিকে যাচ্ছে এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। সিট নিয়ে আমি এই মুহূর্তে কোনো আলোচনা করছি। প্রায় প্রতিটি বিরোধী দল এই সমীক্ষার বিরোধিতা করে বলছে যে এর কোনো ভিত্তি নেই, এবং অতীতে অনেকবারই বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। বস্তুত হয়েছেও তাই। এর আগে আমরা দেখেছি ২০০৪ এবং ২০১৪ সালের বুথ ফেরত সমীক্ষা অনেকটাই মেলেনি, এবং রাজ্য স্তরে যদি দেখা যায় সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনে অসংখ্যবার বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। ২০০৪-এ বুথ ফেরত সমীক্ষার যুগ সেভাবে চালু হয়নি। ২০০৪-এ যেটা ভুল প্রমাণিত হয়েছিল সেটা হচ্ছে ওপিনিয়ন পোল। আগে যেটা ছিল, তারা সবাই বলেছিল ভারতীয় জনতা পার্টি বিপুল আসন নিয়ে ফিরবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ফিরতে পারেনি। অটল বিহারী বাজপেয়ী সরকার চলে গিয়েছিল। অনেকে সেটাকে বারবার তথ্য দেয়। আমি তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, যে যত দিন যাচ্ছে তত কিন্তু মডার্ন সায়েন্স বা সায়েন্টিফিক টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে। নিউ ম্যাথমেটিক্যাল মডেলস আর অ্যাপ্লাইড। সো নতুন ম্যাথমেটিক্যাল মডেল অ্যাপ্লাই করা হচ্ছে, স্যাম্পল সাইজ বাড়ানো হচ্ছে, র্যান্ডম স্যাম্পলিংয়ের পারফেক্ট মেথড ইউজ করার চেষ্টা হচ্ছে। সবচেয়ে বড় কথা, যারা এই জনমত সমীক্ষা করছে তাদের অনেকগুলোই যথেষ্ট নাম করা, ধরা যাক সি ভোটার, ধরা যাক অ্যাক্সিস মাই ইন্ডিয়া, ধরা যাক আমাদের টুডেস চাণক্য, এরা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী। এরা শুধু ভোট সমীক্ষার কাজ করে না, আরো অনেক কাজ করে। আর এদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে ভুলভাল কাজ করলে। ওরা ভুলভাল কাজ করবে কেন? তাও তো মানুষের ভুল হয়, কিন্তু তাও আমি বলবো
ট্রেন্ডটা একেবারে স্পষ্ট, দ্য ট্রেন্ড ইজ ক্লিয়ার। তাই জনমত সমীক্ষা ভুল হয়েছে এটা যেরকম একেবারে মিথ্যে কথা নয়, আবার অধিকাংশ ক্ষেত্রে 80 বা 90% ক্ষেত্রে জনমত সমীক্ষা মিলে যায়। আগে ওপিনিয়ন পোল নির্বাচনের আগে বেশি করে করা হতো, এখন এক্সিট পোল করা হয়। কারণ ওপিনিয়ন পোলে অনেক সময় মানুষ, আগে হয়তো আমি একটা ইন্টারভিউ দিলাম, কিন্তু পরে আমি আবার যখন ভোট দিতে যাচ্ছি আমি আমার মতটা বদলাতেই পারি। কিন্তু যে লোকটা এক্সিট পোলে ভোট দিয়ে আসছে, তার যে ইন্টারভিউ নিলাম, তাতে সে অন্তত ভুলটা বলবে না। তো পশ্চিমবাংলার মতো রাজ্যে সবসময় ওপিনিয়ন পোল বা এক্সিট পোলগুলো গোলমাল হয়। অনেক সময় গোলমাল হয় এই কারণে যে একটা লোক তার একটা ভোট দিয়ে বেরোয়, তো একটা লোক যদি তার 4 নম্বর ভোট দিয়ে বেরোয়, তার যদি আলোচনা করা হয়, তাহলে তার যদি ইন্টারভিউ নেওয়া হয়, আপনি তার কি তথ্য পাবেন? কিন্তু এটা ঠিক যে সেই লোকটা শাসক দলের হবে, সেই লোকটা তো বেরিয়ে বলবে না বিজেপিকে ভোট দিয়েছি, ইউজুয়ালি বলবে না। তাই বিজেপি যেখানে এগিয়ে আছে ওটাকে অনেকটাই ঠিক ধরতে হবে, কারণ বিজেপি বিরোধী দল। এখানে যদি তৃণমূল এগিয়ে থাকতো তাহলে আমি এই পয়েন্টটা আনতাম যে একটা লোক একটা ভোট দিয়ে বেরোলে তার ইন্টারভিউ নিলে ঠিক আছে, কোনো লোক যদি তার 3 বা 4 নম্বর ভোটটা দিয়ে বেরোচ্ছে, তাকে ইন্টারভিউ করলে কি তার তথ্যটা ঠিকঠাক পাওয়া যাবে? কিন্তু এখানে বিরোধী দল এগিয়ে আছে। আর পশ্চিমবাংলায় বিজেপি নিজে কোনো কালে এইসব চুরি নির্বাচনে বিশ্বাস করে না, করেও না। এগুলো হচ্ছে আগে সিপিএম করতো, এখন তৃণমূল করে। আর যেহেতু এখানে বিজেপি এগিয়ে আছে, ধরে নিতে হবে লজিক বা যুক্তির খাতিরে যে এই জনমত সমীক্ষা অনেকটাই ঠিক হবে। তৃণমূল কংগ্রেস 30টির বেশি আসন পাবে রাজ্যে, এক্সিট পোল রীতিমতো খারিজ করলেন শান্তনু। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তারা মানুষের রায় বিশ্বাস করেন, এক্সিট পোলে নয়। কারণ বাংলার ক্ষেত্রে এক্সিট পোলে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাচ্ছে বিজেপি, এটাই খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ 2019 সালের লোকসভা নির্বাচনেও 22টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 18টি। কি বলবেন এক্ষেত্রে? একটা জিনিস বুঝছে না, সেটা হচ্ছে, আমি কারোর নাম ধরে কোনো কথা বলছি না, কিন্তু লজিকটা তুমি পয়েন্টটা তুললে বলছি। প্রথম কথা হচ্ছে, গতবারে লোকসভা নির্বাচনে কতগুলো জিনিস বুঝতে হয় ভালো করে। এই জন্য আমাদের সবাই পলিটিক্যাল সায়েন্টিস্ট হয়ে গেলে আমরা কি ভিক্ষে করবো নাকি? প্রথম কথা, গতবারে 3টে আসন এমন ছিল যে 3টে আসন কান ঘেঁষে তৃণমূল জিতেছিল। এত চুরি করেও 3টে আসন কান ঘেঁষে জিতেছিল। একটা আসন আরামবাগ 1100 ভোট, আরে 1100 ভোট তো পঞ্চায়েতে লোকে যেত, 1100 ভোটই জিতেছিল। আরেকটা আসন পেয়েছিল, সেটা হচ্ছে দক্ষিণ মালদা 8000 সামথিং, ওটা জেলা পরিষদের ব্যবধান হয়, জেলা পরিষদের চেয়ে বেশি ব্যবধান থাকে। প্লাস আরেকটা আসন, সেটা হচ্ছে এই দমদম 53,000 ভোটে জিতেছিল, যেটা কোনো ইয়েই নয়, মানে মার্জিনই নয়। ফলে গতবারে 3টে আসনে প্রায় তুল্যমূল্য লড়াই হয়েছে। 2টো আসন আমাদের হয়তো কোনো কারণে কপাল খারাপ বা ভোটের ইয়েতে জালিয়াতি হয়েছিল বলে ভোট গণায় আমরা জিততে পারিনি। যদি সেই 2টো জিততাম তাহলে আমাদের সংখ্যা 20 হতো, বিজেপিরও তৃণমূলেরও সংখ্যাটা কিন্তু 2টো কমে যেত। ওরা কটা পেয়েছিল গতবারে? 23টা 22টা, তারাও 20 হয়ে যেত। পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু বদলে যেত আমরা যদি ওই 2টো আসন, আমাদের কোনো কারণে উইনার্স লাক ছিল না। একটা উইনার্স লাক বলে না, যে যেতে তার একটা লাকও লাগে, সেটা আমাদের ছিল না। আর যদি দমদমটাও পেতাম তাহলে আমরা বেশি হতাম, আমরা 22 হতাম, ওরা 20 হয়ে যেত। ফলে এই ঘটনা ঘটেছে গতবারে। এবারে একটা কথা বলি যে 30-এর কথা ওরা যেটা বলছে, ওই 3 সংখ্যাটা থাক, হয় 3টে পাবে নইলে 13টা পাবে, এর বেশি ওরা পাবে না। একাধিক জনমত সমীক্ষক গোষ্ঠী ওরা 11 থেকে 13-14 দেখাচ্ছে, কেউ বাড়িয়ে একটু 16-17 দেখাচ্ছে, কিন্তু ওই 13-14 তার বেশি তৃণমূলের পাওয়া অসম্ভব, পেলে আমি অবাক হয়ে যাব। আর ভারতীয় জনতা পার্টি ডেফিনেটলি 30টার কাছাকাছি আসন পেতে চলেছে, একটা দুটো বেশি কিংবা একটা দুটো কম। তৃণমূল ওই 13টা পেতে চলেছে, একটা দুটো বেশি বা একটা দুটো কম। কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা খুব কম, যদি পায় 1-8টা। সিপিএম এর পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদি কপাল জোরে থাকে একটা আসন পেতে পারে। আদারওয়াইজ ওদের শূন্য পাওয়ার সম্ভাবনাই বেশি। মূল লড়াইটা ভারতীয় জনতা পার্টি ভার্সাস তৃণমূল কংগ্রেস, এবং সেখানে ভারতীয় জনতা পার্টি অ্যারাউন্ড 30 পেতে চলেছে, তৃণমূল কংগ্রেস অ্যারাউন্ড 10 to 12 পেতে চলেছে বা 13 পেতে চলেছে। এইটাই হতে চলেছে বলে আমার অন্তত মনে হচ্ছে। আপনার এতদিনের রাজনৈতিক বিবেচনা বোধ সেই জায়গা থেকেই অ্যাসেসমেন্ট করছেন, লিখে রেখে দেবো তো? শিওর, একদম। আবার আমি বলছি যে এটা জনমত সমীক্ষা, আমি জনমত সমীক্ষা করিনি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী জনমত সমীক্ষা করেছে।
আমি আমার মতো, আমার ভাবনা চিন্তা, আমার লজিক দিয়ে সেগুলোকে আমি সাজিয়েছি। আমি মনে করছি আমার সঙ্গে সেগুলো মিলে যাচ্ছে, ফলে আমি এটাকে একমত হয়েছি। আর দু চারটে এদিক ওদিক হতেই পারে, সব সময় হয়, কিন্তু আমি মনে করি তারা যদি ভুল হয় আমি ভুল, তারা যদি ঠিক হলে আমি ঠিক। কিন্তু আমি যা এবারে নির্বাচন দেখেছি, মানুষের মনোভাব দেখেছি, পশ্চিমবঙ্গের রাজনীতির সার্বিক প্রেক্ষাপট দেখেছি, তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির জেতার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। আমি বারবার একই কথা বলছি। দাদা, যে প্রশ্নটা করব, যে এই এত এক্সিট পোল, এত সমীক্ষা, আদেও কি এই এক্সিট পোল বা এই রেজাল্ট বিশ্বাসযোগ্যতা রাখে? এই সমীক্ষাগুলোর মেলার সম্ভাবনা ঠিক বা পার্সেন্টেজ ঠিক কতটা আপনার কাছে? অনেকটাই। আমি আগে বলছি, এর যে মানে যদি আমরা এটাকে রিভিউ করি, এই ব্যাপারটা এলো কোত্থেকে? এই ব্যাপারটা এসছে একেবারে 20th সেঞ্চুরি প্রথম দিকে, সম্ভবত 1916 বা 17 সালে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের উপর প্রথম একদল রাষ্ট্রবিজ্ঞানী তারা সমীক্ষা করেছিল, এবং কে জিততে পারে কে হারতে পারে এই কথাটা বলেছিলেন, এবং অদ্ভুতভাবে সেটা মিলে গিয়েছিল। এবং তারপর ধীরে ধীরে এটা পপুলার হতে শুরু করে। স্বাধীন ভারতে আমরা অনেক পরে পেয়েছি জনমত সমীক্ষা এইসব দিয়ে। জনমত সমীক্ষা মূলত শুরু হয় 80-র দশক থেকে আমাদের এখানে। কে এগোতে পারে কে পেছোতে পারে একটা সময় লোকে একদম বিশ্বাস করতো না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে জনমত সমীক্ষা আস্তে আস্তে পপুলার হচ্ছে। এর একটা মানে কমার্শিয়াল সাইড আছে। এই জনমত সমীক্ষা যে টেলিভিশনগুলো চালায়, টেলিভিশন চ্যানেলগুলো, প্রচুর ভিউয়ারশিপ, প্রায় লক্ষ লক্ষ লোক দেখে। যত লোক দেখবে তত বেশি তো ওদের পপুলারিটি বাড়বে, বিজ্ঞাপন বাড়বে। এই দিকটা তো আছেই, অস্বীকার করা যায়। এখন এই যে দু ধরনের সার্ভে হয়, একটা প্রিপোল, একটা পোস্ট পোল। প্রিপোল সার্ভে যাকে আমরা বলি ওপিনিয়ন পোল, আর পোস্ট পোল সার্ভে অর্থাৎ হয়ে গেলে যেটা হয় তাকেই বলা হয় এক্সিট পোল। লোকটা বেরিয়ে আসার পর তাকে যে ইন্টারভিউ করা হচ্ছে। দুই হচ্ছে এই রামসাম যদুমধু কেউ একটা বলে দিল, সেগুলো হয় না, কারণ এর জন্য অজস্র টাকা লাগে। হাজার হাজার ছেলে মেয়েকে রিক্রুট করতে হয়, তাদের ফিল্ডে নামাতে হয়, তাদের ট্রেনিং দিতে হয়, যে তুমি এইভাবে লোকের সঙ্গে কথা বলো। ধরো যাক পিপল সার্ভে, ওপিনিয়ন পোল যেটা হয়, তুমি যদি কাউকে গিয়ে জিজ্ঞেস করা, আচ্ছা দাদা আপনি কাকে ভোট দেবেন, তার উত্তর কি হবে? দাদা দিদি আপনাকে বলবো কেন? বলবে তো, সে বলবে কেন? তাহলে তাকে ইন্টারভিউ করে তার পেট থেকে কথাটা তো বার করে নিতে হবে। সুতরাং সেটা জানতে হবে, ইন্টারভিউ করতে হবে। দুই হচ্ছে অনেক জায়গায় জনমত সমীক্ষা মিলে যায়, ইউরোপের মতো দেশে, আমেরিকাতে, ভারতের মতো দেশে মেলে না। তার কারণ বিশেষত পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলাতে একটা থ্রেট ফ্যাক্টর থাকে, সবসময় ভয় পায়, এবং অনেক সময় ইন্টারভিউ নিতে দেওয়া হয় না। আমি একটা কথা বলি, আমার এক ছাত্র কিছুদিন আগে পুরুলিয়াতে একটা সমীক্ষা করতে গিয়েছিল, একদম নির্দোষ জিনিস। সেটা হচ্ছে মানুষের কাছে সরকারি সুবিধা কিভাবে পৌঁছচ্ছে এগুলো নিয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে গিয়েছিল। প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন ইন্টারভিউ করেছে, তৃতীয় দিন বাইক নিয়ে হাজির একজন, 2-3 জন। দাদা এখানে কি করছেন? বলছে না আমরা একটু গবেষণা করছি। কিসের গবেষণা? এখন তারা তো পণ্ডিত যারা এসেছিল, তারা বোঝানোর চেষ্টা করেছে, শোনেনি, যা আমি বলে দিচ্ছি। তো বলছে আরে আপনার সঙ্গে কথা বলতে আমার লাভ নেই, আমি মহিলাদের সঙ্গে কথা বলতে এসেছি, আমি তাদের কনসাসনেস, তাদের পলিটিক্যাল পার্টিসিপেশন। বলে ওসব পার্টিসিপেশন কলকাতায় গিয়ে করবেন, যান এখানে যান। প্রায় ভাগিয়ে দিল, বললো কিচ্ছু করার ছিল না, আমাকে চলে আসতে হলো ওখান থেকে কাজটা উঠিয়ে। ফলে লোকে এখানে ভয় পায়, লোকে ভাবে তার কথা যদি শাসক দল জেনে যায়। এই ভয়টা শুরু করেছে, দুঃখের বিষয়, সিপিএম। এই রাজ্যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, মানুষকে ভয় দেখানো, গাজোয়ারি করে ভোট নেওয়া, এই সব কটা কাজ কিন্তু সিপিএম শুরু করেছে। সিপিএম আমলে লোকে ভয় পেত। এরা হচ্ছে সিপিএম এর মেধাবী ছাত্রী এবং ছাত্র, ফলে সিপিএম এর কাছ থেকে শিখে লোকের উপরে ওইটাই চালাচ্ছে। ফলে প্রিপোল সার্ভেটা অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, তারপরেও ধীরে ধীরে মানুষ ভয় কাটাচ্ছে, মানুষ ইন্টারভিউ দিচ্ছে। আর একটা বিষয়, আমি বাঁচবো কাকে? তুমি রাস্তায় বেরিয়ে পড়লে, রিক্সাওয়ালা এখানে দোকানে কথা বললে, ওই লোকগুলো চারটে আড্ডা মারছে তার সঙ্গে কথা বললে, ওখানে সাইকেল নিয়ে যাচ্ছে তার সঙ্গে কথা বললে, এইভাবে জনমত সমীক্ষা হয় না। যেভাবে সিলেক্ট করা হয় তার নাম র্যান্ডম স্যাম্পলিং। ওটা ম্যাথামেটিক্যাল মডেল দিয়ে প্রার্থী সিলেক্ট, মানে রেসপন্স যারা করে তাকে সিলেক্ট করতে হয়, প্লাস সেখানে স্যাম্পল সাইজ। তুমি 1000 লোকের সঙ্গে কথা বলে পশ্চিমবাংলা কি ট্রেন্ড সেটা ধরে নিলে একটা হাস্যকর ব্যাপার হবে। তবে পশ্চিমবাংলার জনসংখ্যা কত, ভোটার কত? জনসংখ্যা 10 কোটির ওপরে, ভোটার প্রায় 6 কোটি। তাহলে তোমাকে স্যাম্পল সাইজটা ওই জায়গায় নিয়ে যেতে হবে। তো প্রচুর স্যাম্পল সাইজ, আর প্রচুর স্যাম্পল সাইজ যদি বাছো, তার সঙ্গে যদি ইন্টারভিউ নিতে যাও, কত টাকা লাগবে বলো তো? কত টাকা? এগুলো লক্ষ লক্ষ টাকার ব্যাপার। তাই ওই ছোটোখাটো হেঁটোমেটো যে চ্যানেলগুলো সব হাঁটুরা, ওদের দ্বারা কিছু হয় না, ওসব গাঁজাখুরি করে। তাদের চেয়ে আমি এখানে বসে ভালো বলে দিতে পারি। আমি যেগুলো বলি সেগুলো আমার নিজের অ্যাসেসমেন্ট হয়েছে, আমি কি জনমত সমীক্ষা করেছি।
আমি যেটা করেছি, বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী, আবার বলছি, এরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সি ভোটার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ওরা খালি ভারতে কাজ করে নাকি, ওরা দুনিয়া কাজ করে। ওরা টুডেস চাণক্য, ওরা মানে শুধুমাত্র ইলেকশন স্টাডি করে না, ওরা অনেক রকম স্টাডি করে। বা অ্যাক্সিস মাই ইন্ডিয়া, জানো ওদের দিল্লির অফিসে কজন চাকরি করে, 250-300 ছেলে কাজ করে। ওরা এমন কিছু করবে না যাতে ওদের কোম্পানিরা উঠে যায়। এর আগে একটা তথ্য দিই, 2016 সালে এই পশ্চিমবাংলারই একটা বিখ্যাত পত্রিকা গোষ্ঠী, তারাও খুব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা বাইরের সংস্থার সঙ্গে চুক্তি করে তারা জনমত সমীক্ষা করলো। দিয়ে অদ্ভুতভাবে তার তথ্যটাকে এদিক ওদিক কিছুটা করে দেখালো যে এখানে তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে 2016 লোকসভা নির্বাচনে, হারতে পারে নাও পারে, আর টায়ে কন্টেস্ট দেখালো। আর একটু এদিক ওদিক হলে কংগ্রেস সিপিএম জোট জিততেও পারে। গোটা পশ্চিমবাংলায় তো সেটা বিখ্যাত পত্রিকা গোষ্ঠী, টেলিভিশন চ্যানেল গোষ্ঠী, তারা তো এটা নিয়ে একেবারে মাত করে দিল বাজার। লোকজন, তৃণমূলের লোকজন কনফিউজড হয়ে গেছে, কংগ্রেস সিপিএম এর লোকজন একবার দাপিয়ে বেড়াচ্ছে, ক্ষমতায় আসি তোদের দেখা নেবো, নানা রকম চলছিল। ওই সময় একটা চ্যানেলে আমার সঙ্গে একজনের খুব তর্কাতর্কি হয়েছিল, নামও বলতে পারি কারণ ওটা রেকর্ডেড। তিনি হচ্ছেন অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায়, আমার ডিরেক্ট স্যার নয়, কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব ওনার কাছে পড়েছে। প্রেসিডেন্সি কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন, পলিটিক্যাল সায়েন্সের দীর্ঘদিন অধ্যাপক ছিলেন। তো অমলবাবু উনিও বলেছিলেন যে এবার কিন্তু তৃণমূল হারবে। বললাম স্যার, এবার তৃণমূল হারতে পারে না। আমার অ্যাসেসমেন্ট বলছে যে তৃণমূল শুধু জিতবে না, গতবারের চেয়ে বেশি আসন পাবে। আর তুমি এটা বললে কি করে? আমি আমার লজিকগুলো বললাম, উনি অ্যাকসেপ্ট করলেন না। ঠিক আছে, তাহলে দেখা যাক। রেজাল্ট বেরোলো, দেখা গেলো তৃণমূল 2011-তে যা পেয়েছে 2016-তে তার চেয়ে বেশি পেল। আমি তৃণমূলকে সমর্থন বা বিরোধিতা করে আমার অ্যাসেসমেন্ট করিনি। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র শিক্ষক, আমার পেশার প্রতি আমি সৎ ছিলাম, এবং সেইটা থেকে আমি বলেছিলাম যে 2016 সালে তৃণমূল কংগ্রেস এগোতে পারে। হ্যাঁ, আমারও ভুল হয়েছিল। 2021 সালে আমি ভেবেছিলাম তৃণমূল কংগ্রেস হেরে যাবে। কিন্তু তোমাকে এই প্রসঙ্গে বলি, 2021 সালে তুমি নেট দেখবে, যে জনমত সমীক্ষক গোষ্ঠীগুলো তারা এক্সিট পোল করেছিল, তারা কিন্তু বলেছিল বিজেপির বল অতটা ভালো হবে না। আমি সেগুলো মানিনি, যে আমি বলেছিলাম না না, আমরা জিতবো, মানুষের যা রেসপন্স। কিন্তু দেখা গেলো সত্যি আমরা জিততে পারি, যতটা ভালো আশা করেছিলাম ততটা ভালো হয়নি। প্লাস তৃণমূল কংগ্রেসের সঙ্গে অর্গানাইজেশনে আমরা টিকে থাকতে পারিনি। ভোট গণায় গোলমাল পাকিয়েছে, আমাদের বহু লোককে ওরা ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছে, লোভ দেখিয়ে ভাগিয়ে দিয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে, যেগুলো এবারে রেকটিফিকেশন হয়েছে, ধীরে ধীরে রেকটিফাই করা হয়েছে। ফলে যেটা তুমি জিজ্ঞেস করলে যে জনমত সমীক্ষা মেলে কি মেলে না, মেলার যথেষ্ট সম্ভাবনা আছে। ইউ হ্যাভ টু ইউজ সায়েন্টিফিক টেকনোলজি। এক্সিট পোল ডেফিনেটলি হয়তো জনমত সমীক্ষার চেয়েও বেশি মিলতে পারে। তোমাকে স্যাম্পল সাইজ বাড়াতে হবে, তোমাকে যে মানে স্যাম্পলিং, সেই স্যাম্পলিংটা সঠিকভাবে র্যান্ডম স্যাম্পলিং মেথডে করতে হবে, এবং ইন্টারভিউ যে প্রসেস, তোমাকে তার এজ, সেক্স, তার মানে নারী কি পুরুষ, তার ইনকাম, এই ভ্যারিয়েবলগুলো নিতে হবে। তারপরে যদি তুমি ঠিকঠাক অ্যাসেসমেন্ট করো, ডেফিনেটলি জনসমীক্ষা মেলার কাছাকাছি যাবে। কিন্তু এটা কটা লোক করতে পারে? তুমি করতে পারবে না, আমি করতে পারবো। বড় বড় সংস্থা লাগবে যাদের কোটি কোটি টাকা ব্যবসা করে। ফলে তারা যদি এই একটা মানে ভবিষ্যৎবাণী করে, সেটা মেনে নিতে আমার আপত্তি কোথায়? আমি তাই মেনে নিয়েছি। দাদা, আপনার কথার সূত্র ধরেই আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। বাংলায়, আমাদের পশ্চিমবাংলার ভোট রাজনীতির যা চিত্র, সেখানে বাংলায় যেখানে লোকে ভোট দিতে যেতে ভয় পায়, আইডেন্টি কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, তাকে বুথ জ্যাম, রিগিং, তো সেইখানে মানুষ সেখানে কি করে বলবে কাকে ভোট দিয়েছে? তোমার কথা বলি, দেখো আমার বয়স তো কিছুটা হয়েছে। 1977 সালে যখন বদলালো, আমার তখন বয়স খুব কম, শুধু মনে আছে। আমরা দেখেছিলাম 1977-এর কিছুদিন আগে জনতা পার্টি বলে একটা পার্টি তৈরি হয়েছিল। তখন ইন্দিরা কংগ্রেসের রমরমা অবস্থা। জনতা পার্টির নাম কটা লোক শুনেছিল ভগবান জানে, কিন্তু লোকের মধ্যে একটা ব্যাপার ছিল যে এই ইন্দিরাকে সরাতে হবে, আর রাখা যাবে না। অনেক বাড়াবাড়ি করেছিল। তখন টেলিভিশন কোথায়? একটা গ্রামে বা 10টা গ্রামে একটা বাড়িতে হয়তো টেলিভিশন তখন সদ্য এসেছে। ওইরকম মোবাইল ছিল না, মোবাইল বলে কিছু আমরা জানতামই না, ছিলও না। পুলিশ ওই সব স্যাটেলাইট বা অন্য ফোন ব্যবহার করতো। আর একজনের বাড়ি টিভি থাকলে নতুন এনেছে হয়তো, লোকে দেখতে যেত টিভিটা কেমন দেখি একবার। সেই সময় শুধু খবর কাগজ ছিল একটা মিডিয়া, তার উপর ভিত্তি করে মানুষ কিন্তু ইন্দিরা গান্ধীকে উপড়ে ফেলে দিয়েছিল। ইন্দিরা গান্ধী নিজে হেরে গিয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন আর লাইফ। ইন্দিরা গান্ধী হেরেছিল। গোটা উত্তর ভারতে কংগ্রেস 2টো আসন পেয়েছিল, কারণ কংগ্রেসের এই অত্যাচার সবাই ভেবেছিল এটাকে সরাও।
তো আর একে সহ্য করা যাচ্ছে না। দ্বিতীয় ঘটনা আমি দেখলাম 2011 সালে, ততদিনে টেলিভিশন ঘরে ঘরে, ততদিনে মোবাইল মানুষের পকেটে পকেটে, এমনি টেলিফোনের রমরমা, খবর কাগজ, মিডিয়া, সোশ্যাল মিডিয়াও তখন মোটামুটি এসে গেছে, এখনকার মতো এতটা না হলেও অনেকটা এসে গেছে। সেই সময় দেখা গেল ওই দর্দণ্ড প্রতাপ সিপিএম এর বিরুদ্ধে মানুষ কিন্তু মুখ খোলা শুরু করেছে, এবং 2011-তে 2009 হারার পর সিপিএম অদ্ভুতভাবে গুটিয়ে গেল। লোকসভা নির্বাচনে সিপিএম খারাপ ফল করলো, অদ্ভুতভাবে গুটিয়ে গেল, এবং ক্রমে ক্রমে দেখা গেল যে সিপিএম কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি থেকে বিদায় নিয়েছে, এখন শূন্য পেয়েছে। তো এবারেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তো পার্টিই নয়। আমি তো বারবার বলি তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি। তাহলে ওটা কি? ওটা একটা প্ল্যাটফর্ম টাইপ। দুনিয়ার যত লোক ওখানে এসে হাজির হয়েছে, এবং অধিকাংশ লোক হচ্ছে ধান্দাবাজ। দলটা লোকে দল করে কেন? তার আদর্শকে ভালোবাসে, তার কোনো নেতা নেত্রীকে ভালোবাসে, তার একটা ভবিষ্যৎ থাকে, দেশ গড়ার ব্যাপার থাকে, ভালোবাসে। সে বামপন্থাকে পছন্দ করি না, বামপন্থী দলগুলোকে, কিন্তু তার একটা আদর্শ আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কী আদর্শ আছে? কোনো আদর্শ নেই। তৈরি হয়েছিল সিপিএমকে তাড়াতে, সিপিএমকে তাড়ানোর পর তার কাজ শেষ। যেটা দরকার ছিল সেই সময় দলটাকে রিওরিয়েন্ট করা, করেনি। হলো কি, গোটা দলটা চোরে ভর্তি হয়ে গেল। ফলে লোকে ওদের বলে চোরের দল, তোলাবাজের দল, চোর চিটিংবাজের দল, এইসব বলে এই কথাগুলো চলে। রাজনীতির পক্ষে এটা খুব ভালো নয়, একটা দলকে চোর চিটিংবাজের দল বলবে, সেগুলো আমাদের শুনতে হচ্ছে। কি করা যাবে, ওরা এটারই যোগ্য ওরা। ফলে এই দলের বিরুদ্ধে মানুষ না কোথাটা রুখে দাঁড়িয়েছে, মানুষ আর ভয় পাচ্ছে না। ঠিক যেরকম 77-এ নবকংগ্রেসে ইন্দিরা গান্ধীর যে কংগ্রেস, নবকংগ্রেস, তাকে মানুষ পছন্দ করেনি। 11 সালে সিপিএমকে ভয় না পেয়ে রুখে দাঁড়িয়েছিল। এবার 2024-এর পালা, আর তৃণমূলকে ভয় পাচ্ছে না। আর কত ভয় পাই? ভয় পেতে 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 লোকে ঘুরে দাঁড়িয়েছে। দেওয়ালে পিঠ থেকে গেলে কি হয়? আর তো কিছু করার নেই, এবার সামনে এগোতে হবে। মানুষ এগোচ্ছে, সুতরাং মানুষ এবার ঘুরে দাঁড়িয়েছে। এইটা, এই চিহ্ন, এই লক্ষণ আমি কিন্তু মাঠে ময়দানে দেখেছি। যদি এই সমীক্ষাগুলো মেলে, আগামী দিনে কি তৃণমূলের বিপদ বাড়লো? সরকার কি পড়ে যেতে পারে? একটা কথা বলি, সেটা হচ্ছে তৃণমূল এই দলটা, আমি তো আবার বলছি, এটা রাজনৈতিক দলই নয়, এটা একটা সমবেত জনতা। বিভিন্ন জায়গা থেকে লোকগুলো চলে এসে, কেউ দলটাকে ভালোবেসে আসে। এর মধ্যে নকশাল পাবে, এর মধ্যে কংগ্রেস থেকে আসা লোক পাবে, এর মধ্যে হ্যাঁ বিজেপি থেকেও কিছু লোকই হাজির হয়েছে। কেউ তৃণমূল থেকে বিজেপি হয়েছিল, আবার পালিয়ে গেছে, কেউ সুবিধা করতে পারেনি এখানে। এইরকম দলকে নিয়ে একটা অদ্ভুত জোট তৈরি হয়েছে। লক্ষ্য একটাই, যত বড় কামাও। ওই ছোটোবেলায় আমরা, আমাদের সময় দেখতাম যে আমরা যখন অসুস্থ হতাম, দিত না, ভাত খেতে দিত না। এখন তো সবই দেয়, এখন সব অ্যান্টিবায়োটিক চালায়, ভাতও দিয়ে দেয়। আমাদের ছোটোবেলায় দেখতাম ভাত খেতে দিত না, খালি ওই সাবু বার্লি এসব খাইয়ে রাখতো। আর যেদিন ভাত ডাক্তার বলেছে খাবো, সেদিন মনে হতো যেন অনেক কানি কানি ভাত খেয়ে নিই। এখন এদের তো তাই, বহুদিন ক্ষমতায় ছিল না, ক্ষমতায় এসে পকেট ভর্তি করতে শুরু করলো। তখন যেটা দরকার ছিল যে, আরে আসল পরীক্ষা তো তখনই ছিল। তুমি গিয়ে লাঠালাঠি করতে পারো, কিন্তু তোমাকে যখন দায়িত্ব দেওয়া হবে প্রশাসনের, তখনই তোমার তো আসল পরীক্ষা। তো যারা প্রশাসন চালাচ্ছে, এই তৃণমূলের সব শীর্ষ নেতৃত্ব, তখনই কন্ট্রোল করা উচিত ছিল, করেই। সম্ভবত ব্যর্থ হয়েছে, পারে না। অপদার্থতা, অযোগ্যতা, যেভাবে খুশি তুমি ব্যাখ্যা করতে পারো। দলটাকে ওরা কন্ট্রোল করতে পারেনি, প্রশাসনও ঠিকঠাক চালাতে পারেনি, একদম অযোগ্যতার কারণ। ফলে হয়েছে কি, গোটা প্রশাসন হাতের বাইরে বেরিয়ে গেছে। আরে ব্যুরোক্রেসি তোমার কথাই চলবে, যা বলবে তাই শুনবে, ও তোমার ঘাড়ে চড়ে বসবে না। এরা করেছে কি, এই নেতৃত্ব পুরো ব্যুরোক্রেটদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে, যা করছে তাই করেছে। একজন মন্ত্রী বলবে আমি যেভাবে বলছি আপনি সেভাবে করুন, হলে বেরিয়ে যান, আমার এই ডিপার্টমেন্টে রাখবো না, আপনাকে পালাতে বাধ্য হবে। ব্যুরোক্রেসি কথা শুনবে না মানে? এরা করেছে কি, ব্যুরোক্রেসিকে আসলে এরা তো নিজের দলের লোকদের উপর ভরসা করেন না, সব ফাইল নিজে রাখেন, এবং কিছু এইসব ব্যুরোক্রেটদের সঙ্গে কথা বলে তারপর ডিসিশন দেন। ব্যুরোক্রেটের মাথায় চলে বসে আছে, কি করবে? ফলে এইভাবে প্রশাসন চলেছে। তো এতদিন তো ধাক্কা খায়নি, যখন ধাক্কা খেতে শুরু করবে, যে লোকগুলো ধান্দাবাজির জন্য এসেছিল তারা থাকবে, যারা এই টাকা পয়সা তুলেছে তারা থাকবে, তারা রাজ্য ছেড়ে পালাবে। কারণ ধরা যাক, যারা শিক্ষায় টাকা তুলেছে, শিক্ষায় চাকরি দিতে গিয়ে, স্কুলে চাকরি দিতে গিয়ে যে লোকগুলো চাকরিটা চলে গেল, আলটিমেটলি চাকরি এদের থাকবে না। যারা চুরি করে পেয়েছে, আমরা চাই যারা সৎভাবে পেয়েছে তাদের চাকরিগুলো থাকে, সেটা যদি প্রমাণ করা সম্ভব হয়। কিন্তু চোরেদের চাকরিটা যাবেই। আচ্ছা, তারা চাকরি পেতে 18-20 লাখ টাকা সব দিয়েছে, জমি বাড়ি সম্পত্তি সব বিষয়ে বেচেছে সরকারি চাকরির জন্য। আর এই লোকগুলো তারাও তো কোনো হয়তো অন্যায় করেছে, কিন্তু লোকগুলো তো অসহায়, তারা তো চাকরি চেয়েছিল, তাদের কাছ থেকে অন্যায় ভাবে টাকা নিয়েছে, নিজেরা কোটি কোটি 600 কোটি টাকার মালিক হয়েছে। এবার সেই লোকগুলো চাকরি চলে গেল, তাদের 28-30 লক্ষ টাকা ফেরত দিতে হবে। কাউকে 20-25, কাউকে 28-30-32, কোথেকে টাকা দেবে?
কেউ ঘরবাড়ি বানিয়েছে, কেউ বিয়ে থা করেছে, এমনিতে বাইরে বেরোলে বলে চোর মাস্টার যাচ্ছে সেটা বলতে পারে। তার উপর টাকা ফেরত দিতে হবে, কি হবে তখন এদের গলায় গামছা দিয়ে বেঁধে দেবে না? এদের ল্যাম্পপোস্ট আর গাছ কি বাকি থাকবে নাকি? মানে ছেড়ে দেবে এদের, হয়তো এইখানে। ফলে এই যে একটা বিরাট ক্যাওটিক সিচুয়েশন হবে, মানুষের যে ব্যাকলাস সামলাতে পারবে? 2021 সালে 2রা মের পরে কম মানুষের উপর অত্যাচার করেছে ওরা, আমি জানি। আমি পরবর্তীকালে একাধিক জায়গায় ঘুরেছি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার মধ্যে বসিরহাট বা দক্ষিণ 24 পরগনা, এইসব হিঙ্গলগঞ্জ, এইসব এলাকায়। ওখানে মহিলাদের ওপর কি নির্যাতন হয়েছিল, জাস্ট তুমি একটি মেয়ে, তোমাকে বলতে পারবো না, এগুলো ভয়ঙ্কর নির্যাতন হয়েছিল। অনেক জায়গায় বাড়ির লোককে বলা হচ্ছে তারা পালিয়ে গিয়েছিল, তোর বউটাকে আগে পাঠিয়ে দে, আমরা খুশি হলে তারপর তোকে এখানে ডাকবো। এই ধরনের কথা বলা হয়েছে। জেসিপি মেশিন দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে, লোকের ক্ষেত দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, মেশিন চালিয়ে, ট্রাক্টর চালিয়ে দেওয়া হয়েছে। আমার মনে আছে একজন উত্তর 24 পরগনার বিজেপি কার্যকর্তাই বলেছিল কাঁদতে কাঁদতে, আমার সামনে আমার স্ত্রীর সঙ্গে যে অসভ্যতা করেছে, আমি নিজের স্ত্রীর কাছে ছোট হয়ে গেছি, তাকে বাঁচাতে পারিনি এই সাপদদের হাত থেকে। আচ্ছা তুমি ভেবে দেখো, তুই লোকগুলো ছেড়ে দেবে বিজেপিকে? আমরা যদি গিয়ে বলি ভাই শান্তি বজায় রাখো, আমাকেই মেরে দেবে, আমি তো যাবই না। যে যা কাজ করেছে তাকে তার ফল ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। এখন এরা সেইটা বুঝে গেছে যে এদের দিন খুব খারাপ আসছে, এখন বাঁচার চেষ্টা করছে। এখন 4 তারিখে এদের অবস্থা খারাপ হবে বলেই আমি বিশ্বাস করি। যদি সত্যি অত্যন্ত খারাপ রেজাল্ট করে, দলটাই থাকবে না। এবারে শীতে দেখবেন আম পাতা ঝরে 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 পড়ে যায়, এই দলটার এরকম ঝরে ঝরে পড়ে যাবে। কারণ সবকটা তো চোর, চোর কি আর শান্তিতে থাকে নাকি? সবই তো চোর, চোরের দল, চিটিংবাজের দল, থাকবে নাকি? সব হাওয়া, কেউ থাকবে না, একটা কেউ থাকবে না, দলটা একেবারে শেষ, নাম নিশান থাকবে না। হ্যাঁ, আদর্শ থাকলে, ভালোবাসা থাকলে নেতৃত্বের প্রতি যে কোনো মানুষ ঘুরে দাঁড়াতে পারে, এরা পারবে না। এখন দলের প্রতি কারো ভালোবাসা নেই, সব পয়সার প্রতি ভালোবাসা, কেউ থাকবে না। কাউন্টিং কোনো খেলা হবে না তো, যেটা আপনারা অভিযোগ করেছিলেন? আশা করি আর করতে পারবে না, কারণ গোটা দলটাই গতকালই দেখলাম ডিমোরালাইজড হয়ে গেছে। হ্যাঁ, শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ তো ঠেকে শেখে, বিজেপি ঠেকে শিখে গেছে। তাই কাউন্টিং অন্য বিষয় হবে, আর কাউন্টিংয়ে করতে হবে না এটা। কাউন্টিং নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিচ্ছে, চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে, তুমি ফুল কাউন্টিং সিস্টেম করো। তখন যেটা ছিল ছিল করোনা ছিল, দূরে দূরে বসতে হবে, এইসব করে অনেক কিছু গোলমাল করা হয়েছে, আর সেটা হবে না। আর সবথেকে বড় তা গোটা টিমটা ডিমোরালাইজ, ওরা জানে কাউন্টিংয়ে গোলমাল করলে হেরে যাবার পর পাবলিক এদের কি করতে পারে। তাই সেদিন কাউন্টিংয়ে লোক পাবে তো এরা, আমার সন্দেহ আছে তৃণমূল কাউন্টিংয়ে লোক পাবে সেদিন, সন্দেহ আছে। দেখা যাক কাউন্টিংয়ে কী করে, কিন্তু বিজেপি ডেফিনেটলি প্রস্তুত থাকবে, আমি মনে করি প্রস্তুত থাকা উচিত। কিন্তু একটা জিনিস নিশ্চিত তোমাকে আমি বলে দিই, তৃণমূলের পতনের শুরু হয়ে গেছে। শুরু কি, শুরু হয়েছিল আগেই, এবার বোধহয় শেষের পথে। এই দলটা থাকবে না, পশ্চিমবাংলা উঠে যাবে, যেতেই হবে। অন্তত সুস্থ রাজনীতির স্বার্থে, একটা সুস্থ বাংলার স্বার্থে। এরা পশ্চিমবাংলাকে ধ্বংস করে দিয়েছে। কি ধ্বংস করেছে? অর্থনীতি তো ধ্বংস হলো, এরা সোশ্যাল ফ্যাব্রিক যেটা, ওটাকে ধ্বংস করে দিয়েছে। কিছু এক শ্রেণীর ছেলে পড়াশোনা করে না, ধরো 8-9-এ বা 14-15 বছরের ছেলে আমার কাছে এলে বা তোমার কাছে এলে তুমি কি বলবে? পড়ো, তারপরে কাজ করবে। এদের কাছে গেলে কি হয়ে গেল, ইয়ে পেয়ে গেল, একটা বাইক, যেটা 5,000 টাকার এদিক ওদিক অর্ডার সাপ্লাই, সিমেন্ট সাপ্লাই, বালি সাপ্লাই, একটা কোনো ইয়েতে ঢুকিয়ে দিল, এটা কর, ব্যাস। ওই সময় 5,000-6,000 টাকা মাসে হাতে একটা পুরোনো মোটরসাইকেল কিনে ফেললো, মাসে 5,000 টাকা এদিক ওদিকে আরও কিছু টাকা, লাল চুল কানের দুল, তাদের দিয়ে যা খুশি তাই করতে শুরু করলো। এইটা দেখবে পশ্চিমবাংলায় ব্যাপক বেড়েছে। আর এর জন্যে 26 না 25 টাকার পাউচ খাও, ওই নিয়ে ঘুরে বেড়াও, ইচ্ছে করে পশ্চিমবাংলায় সিস্টেমটাকে ধ্বংস করেছে ফর দ্য সেক অফ পাওয়ার। এই দলটা আর বেশি দিন থাকলে ধ্বংস করে দেবে পশ্চিমবাংলাকে। একটা সময় বলা হতো না যে এয়ার ইন্ডিয়া যখন সরকারের হাতে ছিল, প্রতি মিনিটে কত লক্ষ টাকা ক্ষতি হয়, এরা প্রতি মিনিট থাকতে পশ্চিমবাংলা পেছোচ্ছে, একদম পেছোতে শুরু করেছে। দে শুড গো, বাট নট দ্য সিপিএম কোনো আনসার নয়। সিপিএম আসবে ক্ষমতা, এটা যেন না হয়। এই ক্ষমতা, এই জায়গা থেকে একমাত্র বাঁচাতে পারে ভারতীয় জনতা পার্টি। আমি বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো এরকম সিস্টেমকে, উত্তরপ্রদেশের মতো এরকম সিস্টেমকে সিধে করে দিয়েছে, ঠিকঠাক চলছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, মানুষ অনেক ঠিক আছে। ছোটোখাটো স্পোরেডিক ঘটনা সব সমাজে ঘটে, কিন্তু সমাজ ঠিকঠাক চলছে। তাই উত্তরপ্রদেশে এবার নির্বাচনটা দেখবে রেজাল্ট কী হয়। পশ্চিমবাংলাকে ওই পথে নিয়ে যেতে হবে। একটা কথা আছে, দুষ্টের দমন শিষ্টের পালন, আইনের এটাই হচ্ছে মূল কথা, যে অন্যায় করে দুষ্ট তাকে দমন করো, আর যে ভালো লোক তাকে পালন করো। এরা দুষ্টের পালন আর শিষ্টের দমন করে, উল্টো করতে হবে।
তাহলেই পশ্চিমবাংলা বাঁচবে, তা নইলে বাঁচবে না। পশ্চিমবাংলার স্বার্থে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনা জরুরি বলেই আমি মনে করি।